This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে। অনির্বাণ, আজ দিনভর আমরা কি দেখলাম? আমরা দেখলাম এক বেনজির সংখ্যা। বিধানসভা ভোটের আগে ফিরল সেই এজেন্সি সংখ্যা। তৃণমূলের ভোট কুশলী সংস্থা কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডির হানা। আর দু জায়গাতেই পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বের করে আনলেন গোছা গোছা ফাইল, হার্ড ডিস্ক। কাজে বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে গেল ইডি। আইনি লড়াইয়ের পথে তৃণমূল। পুলিশে জোড়া অভিযোগ দেয় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। If I raid the BJP party office, what will be the result? শীতের আড়ষ্টতা কাটিয়ে দিল রাজনীতির উত্তাপ। কয়লা পাচার মামলায় তৃণমূলের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধারের বাড়ি আর অফিসে ইডির তল্লাশি অভিযান। তাকে কেন্দ্র করে অন্য মাত্রা পেল বাংলার রাজনীতি। দু জায়গাতেই পৌঁছে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। ইডির বিরুদ্ধে তৃণমূলের নির্বাচন সংক্রান্ত নথি লুটের অভিযোগ তুললেন মমতা। তাঁর নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা ইডির কাজে হস্তক্ষেপের অভিযোগ তুলল বিজেপি। Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country and is taking away all my party documents? মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। ইডি সূত্রে খবর, কয়লা পাচার মামলায় এদিন পশ্চিমবঙ্গ ও দিল্লি সহ মোট 10 জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, যার মধ্যে রয়েছে আইপ্যাক কর্ণধারের বাড়ি আর অফিসও। বুধবার সকাল 8টা লাউডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছয় ইডি। 2.5 ঘন্টা পরে পুলিশ পৌঁছয় সেখানে। শুরু হয় পুলিশ কেন্দ্রীয় বাহিনীর টানাপোড়েন। বেলা 12টা বাজার কিছুক্ষণ আগে লাউডন স্ট্রিটে যান পুলিশ কমিশনার। মিনিট খানেকের মধ্যেই সেখানে পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী। ঢুকে যান প্রতীকের বাড়িতে। সবুজ রঙের ফাইল আর হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন তৃণমূল নেত্রী। Phone, hard disk. Because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया। ইডির আরেকটি টিম তখন সল্টলেকে আইপ্যাকের অফিসে তল্লাশি চালাচ্ছিল। বেলা 12:45 সেখানেও পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। মিনিট 10 মধ্যেই গোছা গোছা ফাইল বের করে এনে গাড়িতে তুলতে শুরু করে সাদা পোশাকের পুলিশ। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর গাড়ি, এই সাদা স্করপিও, তার পেছনে ফাইল দেখতে পাচ্ছি। এই যে একজন পুলিশ কর্মী, আরেকজন পুলিশ কর্মী, এই যে ফাইল 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 আমরা দেখতে পাচ্ছি, প্রচুর ফাইল। পুলিশের কোনো এফআইআর নেই, ওরা নিজেরাই করেছে। গায়ের জোর, ফোর্সফুলি, দে ওয়ান্ট টু ফোর্সফুলি বুলডোজড দ্য বেঙ্গল। ইতিমধ্যেই ইডির বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। পৃথক অভিযোগ দায়ের করেছে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের পরিবারও। ইডিও বিবৃতি দিয়ে জানায়, তল্লাশি অভিযানের সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দলকেই টার্গেট করা হয়নি। কারোর পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। কয়লা পাচার কাণ্ডে এক হাওয়ালা কারবারির সঙ্গে ইন্ডিয়ান প্যাক কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের মধ্যে 10 কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া যায়। এদিনের অভিযান তারই সঙ্গে সম্পর্কযুক্ত। নিন্দা জানাই। ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। মুখ্যমন্ত্রী যখন সল্টলেকে আইপ্যাকের অফিসে, তখন ইডি হাজির কলকাতা হাইকোর্টে। তদন্তে বাধা ও তল্লাশি চলাকালীন নথিপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে কেন্দ্রীয় এজেন্সি। একই এজলাসে তৃণমূলের পক্ষ থেকে ইডির অতি সক্রিয়তা ও দলীয় গোপন নথি লুঠের অভিযোগে রুজু হয়েছে মামলা। দুটি মামলারই শুনানি হতে পারে শুক্রবার। ব্যুরো রিপোর্ট, টিভি 9 বাংলা। সকাল থেকে এজেন্সি সংঘাতে সরগরম ভোটবঙ্গ।
আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে ইডি তল্লাশি এবং দুটো জায়গাতেই মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, নিজে হাতে করে ফাইল, হার্ড ডিস্ক ইত্যাদি নিয়ে বেরিয়ে আসা, সংবাদ মাধ্যমের সামনে একের পর এক গুরুতর অভিযোগ, যার সবটাই শুধু রাজনৈতিক নয়, ভয়ঙ্কর রকমের ষড়যন্ত্রমূলক অভিযোগও রয়েছে, অর্থাৎ ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে, তার দলের বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে মুখ্যমন্ত্রী। আর তারই পরিপ্রেক্ষিতে এবার ইডি আর পুলিশ, অর্থাৎ রাজ্যের পুলিশ, কলকাতা পুলিশ, তারা কে কি ব্যবস্থা করছে, কে কোন পথে হাঁটছে, আমরা এবার সেদিকে একটু নজর রাখবো। আমাদের প্রতিনিধি সুজয় পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুজয়, ইডি যে এক পাতার বয়ান ইতিমধ্যে বিবৃতি হিসেবে জারি করেছে, তাতে এটা স্পষ্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ পর্যায়ের পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ইডির বয়ান অনুযায়ী একই দিনে দুটো তল্লাশির স্পট থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ এবং ইলেকট্রনিক এভিডেন্স, বৈদ্যুতিন প্রমাণ নিয়ে এসছেন। স্ন্যাচ শব্দটা ব্যবহার না করলেও তিনি নিয়ে চলে এসছেন, অর্থাৎ যা ইডির তল্লাশির বা তদন্তের জন্য প্রয়োজন ছিল সেগুলো নিয়ে চলে এসছেন। পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকেও ইতিমধ্যে একটা অভিযোগ দায়ের হয়েছে বলে আমরা শুনতে পাচ্ছি। কে কোন পথে হাঁটছে, ইডির অভিযোগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমার আমার মতো সাধারণ নাগরিক হলে এতক্ষণে নিশ্চয়ই এফআইআর দায়ের হয়ে যেত। ইডি কি সেরকম কোনো পথে হাঁটছে? রাজ্য পুলিশই বা কোন পথে হাঁটছে? দেখো, প্রথমে তোমায় বলি যে ইডির তরফ থেকে কি করা হচ্ছে। যেহেতু 2020-তে যে কয়লা পাচারের মামলা, সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই করেছিল, এফআইআর করেছিল, তার ভিত্তিতে ইডি এসআইআর রুজু করে। সুতরাং ইডি ইতিমধ্যেই আজকে হাইকোর্টে চলে গিয়েছে এবং হাইকোর্টে তারা গোটা পরিস্থিতিটা, অর্থাৎ তাদের তল্লাশি অভিযানে কোথায় কোথায় বাধা পেতে হলো, মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, সেখান থেকে ফাইল নিয়ে আসা, এই সমস্ত বিষয়টা তারা আদালতকে জানিয়েছে এবং আগামীকাল এই সংক্রান্ত বিষয়ে শুনানি রয়েছে। আর পুলিশের তরফ থেকে যেহেতু দুটো পুলিশের জুরিসডিকশন পড়ছে, এক হচ্ছে প্রতীক জৈনের বাড়ি, যেটা শেক্সপিয়ার সরণি থানার মধ্যে, সেখানে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি দুটি অভিযোগ দায়ের হতে পারে ইডির বিরুদ্ধে। একটা, পুলিশ সুয়োমোটো অর্থাৎ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করবে, তার কারণ পুলিশ সেখানে পৌঁছেছিল যখন তল্লাশি চলছে, তাদের সঙ্গে বচসা হয়, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। পুলিশ অভিযোগ করছে যে ইডি তদন্তকারী সংস্থা তাদেরকে না জানিয়ে সেখানে তল্লাশিতে গিয়েছিল, পুলিশের কাজে বাধাদান করা হয়েছে, আটকে রাখা হয়েছে জোর করে। এই সংক্রান্ত গুরুতর অভিযোগ পুলিশের তরফ থেকে সুয়োমোটো যে মামলা সেটা করা হতে পারে। একই সঙ্গে প্রতীক জৈনের, যিনি আইপ্যাকের অন্য কর্ণধার, তিনি কিংবা তার পরিবারের তরফ থেকেও একটা এই আটকে রাখা সংক্রান্ত অভিযোগ করা হতে পারে বলে আমরা আরেকটা প্রশ্ন তোমার কাছে আরেকবার একটু স্পষ্ট করতে চাইবো। ইডির তদন্ত, তল্লাশি ইত্যাদি ছেড়েই দিলাম, রাজ্য সরকারের বা যে কোনো সরকারের সাধারণ অফিস, ব্লক লেভেল বা তারও নিচের লেভেলে, একটি পঞ্চায়েত অফিসেও, সরকারি অফিসে ঢুকে যদি কেউ তথ্য প্রমাণ বা যদি তথ্য প্রমাণ নাও হয়, কোনো তদন্ত তল্লাশির বিষয় না হয়, একটা ফাইল সরকারি তুলে নিয়ে চলে আসে যেটা সরকারি কাজে লাগে, তাতে সরকারি কাজে বাধাদানের জামিন অযোগ্য ধারায় মামলা হয়। তুমি যেগুলো বলছিলে, যেভাবে ইডির আসা, ইডির কলকাতা হাইকোর্টে যাওয়া, সেটা তো মূল মামলার সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন বলে ইডি বিবৃতি দিয়ে জানিয়েছে, ইডি জানিয়েছে, তার ভিত্তিতে ইডি কি কোনো এফআইআর এর পথে হাঁটছে? দেখো, ইডির এটা কৌশল, তারা কৌশলগত, যেটা তোমাকে বলছিলাম, কৌশলগত কারণেই তারা সরাসরি হাইকোর্টকে জানানো, যেহেতু মনিটরিং কেস, সিবিআইয়ের কেসটা হাইকোর্ট মনিটরিং ছিল, হাইকোর্টকে গোটা ঘটনা জানানোর পর আগামীকাল শুনানিতে যদি আপাতত ইডি হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের যে অভিযোগগুলি এবং তার ইডি অফিসে গিয়ে ফাইল বা ইলেকট্রনিক এভিডেন্স নিয়ে আসা যে অভিযোগ ইডি বিবৃতি দিয়ে করছে, সেগুলোর মোকাবিলা করতে যাচ্ছে। ধন্যবাদ সুজয়। এবার চলে আসি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রার খবর। বাংলা যাত্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়েছেন, আপনারা জানেন, গোটা বাংলা জুড়ে ঘুরছেন তিনি। পরিবর্তন সংকল্প, মাফ করবেন, তিনি আবার ফিরে আসার যে সংকল্প, সেই যাত্রা নিয়ে তার রণসংকল্প যাত্রা। আবার জিতবো বাংলা যাত্রায় জেলা ধরে ধরে সভা করছেন অভিষেক। প্রত্যেক জেলার জন্য আলাদা আলাদা ইস্যু। মালদার সভা থেকে তিনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন, ছাড় দেননি কংগ্রেসকেও। পরিযায়ী শ্রমিকদের অভিষেকের বার্তা, আর কয়েক মাস কষ্ট করুন, তারপর ঘরের ছেলে ঘরেই নাকি কাজ করার সুযোগ পাবে। কয়েকটা মাস একটু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু কাউকে আমি আর ফেরত যেতে দেবো না, আপনাদের ব্যবস্থা আমরা এখানেই করব, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। রাজনৈতিক কারণের পাশাপাশি মালদা বারবার খবরে উঠে এসেছে পরিযায়ী শ্রমিক ইস্যুতে। ভিন রাজ্যে কাজে গিয়ে শ্রমিকদের ওপর অত্যাচারের অভিযোগ। 26-এর ভোটে মালদার সবথেকে বড় ইস্যু পরিযায়ী শ্রমিক, আর সেই পরিযায়ী শ্রমিকদের পরবাস মুক্তির বার্তা দিলেন অভিষেক। আর সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব
আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বামাটি মানুষ সরকার করবে, এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কাউকে ফেরত যেতে হবে না। বেসরকারি সূত্রের খবর, মালদায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা 10 থেকে 12 লক্ষ। সভামঞ্চ থেকে ভিন রাজ্যে অত্যাচারের মুখে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজের পাশে বসালেন, তাদের সঙ্গে দুপুরের খাবারও খেলেন অভিষেক। এক কথায় পরিযায়ী শ্রমিকদের মন জয় কোনো কসুরই রাখলেন না। কিন্তু মন জয় কি হলো? যে 5,000 টাকা দেওয়ার কথা ছিল সেগুলো পান না? না, এখন পর্যন্ত পাইনি। এই রাজ্যে কোনো সেরকম কাজ পাওয়া যায় না যে খেটে মানুষ সব দিন খাবে। এখানে কাজও আছে তো, কাজও ওই কাজও হচ্ছে না, ওই জন্য বাইরে যাচ্ছি। 5,000 টাকা করে পান না? আমরা পাইনি। আমার দেশে কাজকর্ম কম, কাজকর্ম পাওয়া যাচ্ছে না, ওই জন্য বাইরে কাজ করতে যাচ্ছে। এই রাজ্যে কাজ নেই? কাজ আছে, খুব কম আছে। কাজ আপাতত নেই, তাই বাইরে যাওয়া ছাড়া পেট চালানোর জন্য অন্য কোনো গতিও নেই। র্যাম্পেটে কি হবে এখানে? আর এটা তো উপহাস। যারা এই রাজ্যে কাজ পাচ্ছে না তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করতে যাচ্ছে, এখানে উপার্জনের জায়গা নেই বলে, 100 দিনের কাজ বন্ধ আছে বলে। বিজেপি বলছে 10 থেকে 12 লক্ষ পরিযায়ী শ্রমিককে মালদার মাটিতে কাজ দেওয়া অলীক কল্পনা। তাহলে এই 3টে টার্মে আপনারা করলেনটা কি? যে আপনাদের 4র্থ টার্মে এসে পরিযায়ী শ্রমিকদের বাইরে কাজে যেতে হবে না এই কথা বলতে হচ্ছে। এই রাজ্যের সরকার তো কর্মসংস্থান তৈরি করবার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ। 12টি বিধানসভা আসনের জেলা মালদার ভোট ফ্যাক্টর পরিযায়ী শ্রমিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিযায়ীদের পাশে টানার চেষ্টা করলেন, দলের জন্য 12-12 করার টার্গেট দিলেন। কোন দলে জড়িয়ে থাকা মালদা তৃণমূল কি পারবে পরিযায়ী ইস্যুকে হাতিয়ার করে নেতার দেওয়া টার্গেট পূরণ করতে? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মালদার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের পেটের ভাতের গ্যারেন্টি দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। শুনলেন তো? তবে প্রাণে বাঁচলে তবে না পেটে ভাত। ওল্ড মালদায় অভিষেকের সভা তখন সদ্য শুরু হয়েছে, সবে বক্তব্য পেশ করতে শুরু করেছেন তিনি। এমন সময় এক মহিলা হঠাৎ করে চিৎকার করতে শুরু করলেন, স্যার আমাকে বাঁচান। কেন বলুন তো? উনি পরিযায়ী শ্রমিক, পরিবারের কেউ না? তাহলে কি? দেখুন। কেউ মধ্যপ্রদেশে কাজ করত। বসুন বৌদি, বসুন বসুন, আমি আলাদা করে কথা বলবো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা ছাড়ুন 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 ছাড়ুন। কি হয়েছে বল। কে মেরে ফেলেছে? ঠিক আছে, আমি দেখে নেবো। বসুন বসুন, আপনি বসুন। ওনাকে একটু জল দাও। আমি দেখে নেবো, বসুন। ওনাকে একটু জল দিন। কি হয়েছে বলুন। অভিষেক হাত বাড়িয়ে চিঠিটা নিলেন, আশ্বাসও দিলেন তিনি বিষয়টি দেখবেন। কিন্তু বিষয়টি কি? কে এই মহিলা? জানুয়ারির 4 তারিখ আপনাদের একটি খবর দেখিয়েছিল TV9 বাংলা। ক্লাসরুমে ঢুকে তালগাছি সিনিয়র মাদ্রাসার TIC-কে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়েছিল স্থানীয় তৃণমূল নেতা। তার দোষ, দুর্নীতিগ্রস্ত TIC-কে সরিয়ে তাকে বসানো হয়েছে TIC-র আসনে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি সহ মোট 11 জনের নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা সবাই মন্ত্রী তাজমুল হোসেন ঘনিষ্ঠ, তাই পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তৌহিদার অভিযোগ, তার স্বামীকে প্রাণেই মারার চক্রান্ত চলছে। জেলায় অভিষেক আসছেন শুনেই তাই চিঠি নিয়ে সভায় হাজির তৌহিদা। এখানকার ব্লক সভাপতি, যেহেতু আমরা রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে, শাসক দলের প্রতিনিধিরা ঢুকে বেশ করে আমাদের সাংসদ সামিরুল বেশ কিছু গন্ডা নিজে দায়িত্বে ছিল, পা ভেঙে সবার সাথে কথা বলে যেখানে যে মন্ত্রী তাজমুল হোসেনও ছিলেন সভাস্থলে। তাকে প্রশ্ন করতেই যদিও ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা, তিনি নাকি কিচ্ছু জানেন না। অভিষেককে লিখিত আমার জানা নাই ওগুলো। আরে বাবা, আমার জানা নাই ওগুলো। অভিষেক ব্যানার্জিকে লিখিত জানালেন? আমার জানাই নাই। আপনার এলাকা তো, আমি জানি না যে কি হয়েছে না। ঘটনাটা শুনেছিলেন? আমি জানি না, ঘটনাটি শুনেছিলেন? আমি কিছু জানি আজকে অভিষেক ব্যানার্জিকে জানালেন? সে ওটা হতে পারে। পুলিশের কাছে অভিযোগ আছে, কিন্তু পুলিশ নাকি কিছু করছে না। তৌহিদা এবার অভিষেকের কাছেই নালিশ ঠুকলেন। শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সকাল থেকে সন্ধে কয়লা কেলেঙ্কারির তদন্তে তৃণমূলের ভোট কুশলী আইপ্যাক কর্ণধারের বাড়ি অফিসে ইডির ম্যারাথন তল্লাশি চলল। এগারোতলায় আইপ্যাকের যে অফিসে তল্লাশি চলছিল সেই তল্লাশি অভিযান কিছু সময় আগেই ইডি শেষ করেছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আইপ্যাকের যে অফিস, সেই অফিসের বাইরে আমরা দেখতে পাচ্ছি র্যাফের যারা জওয়ান তারা মোতায়েন রয়েছেন, এমনকি ভেতরেও
ভেতরেও দেখা যাচ্ছে যে আইপ্যাকের অফিস, তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে র্যাফের যারা জওয়ান এবং যারা পদস্থ কর্তা বিধাননগর কমিশনারেটে তারা সেখানে রয়েছে, এবং সংবাদ মাধ্যম যাতে এর ভেতরে প্রবেশ করতে না পারে সেজন্য কিন্তু তাদের কাছে তারা দাবি করছেন যে তাদের কাছে ইনস্ট্রাকশন রয়েছে, নির্দেশ রয়েছে, ভেতরে কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু আমরা সচক্ষে যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে একদম সরাসরি যে সচক্ষে দেখা যাচ্ছে যে ভেতরেও কিন্তু আমরা র্যাফের অসংখ্য জওয়ান দেখতে পাচ্ছেন যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। তার পাশাপাশি তারা বিধাননগর কমিশনারেটের পদস্থ কর্তা তারাও নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ইডির যে সমস্ত অফিসাররা তারা এসে পৌঁছেছিলেন আইপ্যাকের এই দফতরে 11 তলায়, তারা প্রত্যেকে বেরিয়ে গিয়েছেন। কিন্তু বেরিয়ে যাওয়ার পরেও এই মুহূর্তে পুলিশের কি ভূমিকা, পুলিশ আইপ্যাক দফতরের বাইরে এবং ভেতরে কেন রয়েছে, কি এমন প্রয়োজন যে তল্লাশি অভিযান শেষ হয়ে যাওয়ার পরে তারা সেখানে থাকবে? তার কারণ মুখ্যমন্ত্রী যারা যখন থাকেন সেক্ষেত্রে প্রোটোকল অনুযায়ী সেখানে সিনিয়র অফিসার, ডিরেক্টর অফ সিকিউরিটি, র্যাফ বা তাদের যে সমস্ত প্রোটোকল থাকে সেই প্রোটোকল অনুযায়ী পুলিশ মোতায়েন করতে হয়। যদিও সেখানে ইডি তল্লাশি চলছিল, কিন্তু যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে গিয়েছেন, ইডি অফিসিয়ালসরা যারা ছিলেন তারা বেরিয়ে গিয়েছেন, তারপরেও কেন এখনও এখানে পুলিশ রয়েছে? কি এমন প্রয়োজন, ভেতরে এমন কি চলছে যে পুলিশ এখনও এখানে মোতায়েন রয়েছে? স্বাভাবিকভাবেই সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যেমন সূর্যেন্দুর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, বিধাননগর। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ মালদায় সভা করলেন 40টা। মালদা এবার বাড়তি গুরুত্ব পাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে। আর ঠিক সেই সময়ই তৃণমূল থেকে কংগ্রেসে ফিরেছেন মৌসাম বেনজির নূর। কোথায় লড়বেন, মানে বিধানসভায় লড়বেন কি? তৃণমূলের বারাভাতে কোথায় অনেকটা ছাই ফেলে দিতে পারেন মৌসাম? জল্পনা চলছে মালদা জেলার রাজনীতিতে, এখন এটাই এই মুহূর্তের সব থেকে আলোচিত বিষয়। তবে কি ঘুরে ফিরে গণি নামে মৌসাম মরশুম হতে চলেছে গৌরবঙ্গে? রতিয়া মালতীপুরেও যেখানেই দাঁড়াক না একটা সংগঠন আমাদের তো আছে, মুসলিমের সাথেই শক্তিশালী আরও দাঁড়ানো হবে। আর নতুন বছরে পুরনো দলে প্রত্যাবর্তন। তৃণমূলকে ধাক্কা দিয়ে মৌসাম বেনজির নূরের কংগ্রেসে ফিরে আসার পর সব থেকে বড় প্রশ্ন হলো 26-এর কুরুক্ষেত্রে তিনি কোথায় প্রার্থী হবেন? খাস তালুক সুজাপুর, নাকি মালতীপুর, না রতুয়া? মৌসাম বেনজির নূর কংগ্রেসে ফেরার সাথে সাথেই মালদা জেলার বিভিন্ন এলাকায় সরগরম, বিশেষ করে সেই সমস্ত এলাকা যেখানে তৃণমূল রীতিমতো থাবা বসিয়ে রেখেছিল। মালতীপুরকে পছন্দের প্রথম সারিতে রাখছেন কেউ কেউ, কারণ মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি, যিনি তৃণমূলের মালদহ জেলা সভাপতি। আর শুধু তাই নয়, মৌসাম তৃণমূলে থাকাকালীন দুজনের অবস্থান ছিল 2 মেরুতে। মানুষ ভোট দিবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে দেখে। আমরা গণি সাহেব সম্বন্ধে কিছু বলতে চাই না, উনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। তারপরে কে শ্রদ্ধেয় আছে কি না আছে 2026 সালে মানুষ তার প্রমাণ দেখিয়ে দিবে। কেন চর্চায় মালতীপুর, রতুয়া ও সুজাপুর? নেপথ্যে উঠে আসছে 2024-এর লোকসভা ভোটের হিসেব। তাতে দেখা যাচ্ছে সুজাপুরে কংগ্রেস প্রার্থী সব থেকে বেশি ভোট পান, তৃণমূল ছিল 2-এ। মালতীপুরেও সবার আগে ছিল কংগ্রেস, তৃণমূল দ্বিতীয়। আর রতুয়ায় কংগ্রেস প্রথম, ঠিক পিছনে বিজেপি। রতুয়া বা মালতীপুর যদি হয় তাহলে কিরকম? ভালো হবে, কারণ উনি ওখানকার সাংসদ ছিলেন। মুসলিম ভোট কি তার পক্ষে থাকবে? হ্যাঁ, থাকবে। মৌসামের কংগ্রেসে প্রত্যাবর্তন ও আসন জল্পনা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাম নেতৃত্বের গলায়। মানুষেরই মনোভাব আছে যে তৃণমূল কংগ্রেসকে আমরা কবর দেব, সেটা রাজনৈতিক নেতৃত্বকে স্পর্শ করছে বলে তারাও যত তাড়াতাড়ি সম্ভব এক এক করে বেরিয়ে আসবে। জেলার রাজনীতির কারবারিরা বলছেন কংগ্রেসের টার্গেট তৃণমূলের মুসলিম ভোট ব্যাংকে থাবা বসানো। 20 বছর আগে প্রয়াত হলেও গনি খানের প্রতি আলাদা একটা দুর্বলতা আছে মালদার মানুষের, বিশেষ করে সংখ্যালঘুদের। মৌসামের কংগ্রেসে ফেরা তাতে অনুঘটক হিসেবে দেখছেন অনেকে। মালতীপুর থেকে দাঁড়ালে? হ্যাঁ, কংগ্রেস থেকে দাঁড়ালে। আর ও তো জেলা সভাপতি মুক্তি জিততে পারবে না মনে হয়? না না না, প্রশ্নই নাই। মৌসাম আসাতে কিছুটা আসবেই, ওর একটা আছে তো, ওর অংশ একটা আছে। কংগ্রেসে আসবে, তৃণমূল ছেড়ে আসবে অনেকে। ভোটবাজারে গনি নাম তো ছিলই, এবার কংগ্রেসের পাওনা মৌসামের প্রত্যাবর্তন। তাতে কি হাত ভরবে? তবে কি একদিকে যেমন তৃণমূল ভাঙছে, তেমন অন্যদিকে আবার গনি খান চৌধুরী অদৃশ্য হয়েও ফিরে আসছেন এই মালদাতে ভোটের বাজারে। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। এগ্রায় যেসব সিদ্ধান্ত নিচ্ছে শাসক দল তা কি আত্মঘাতী হতে চলেছে? এবং প্রায় সব কৌশলই কার্যত বুমেরাং হয়ে ফিরছে তৃণমূলের দিকে। এই যেমন বিদ্রোহী পুরপ্রধানকে জেলে পুরতে গিয়ে বিদ্রোহ টের পেয়েছে শাসক দল। যারা স্বপন নায়কের সমর্থনে পথে নামলেন তাদেরই এবার দেওয়া হলো মামলা, আর সেখানেও পাল্টা ধাক্কা। 10 মিনিট থেকে 15 মিনিটের একটা পথসভা করেছিলাম, সেখানে শান্তিভঙ্গের কি হয়েছে না হয়েছে এগরার মানুষ জানেন। শুভেন্দু অধিকারীর জেলায় একটা পুরসভাকে নিয়ে বিড়ম্বনার শেষ নেই তৃণমূলের।
বিদ্রোহী চেয়ারম্যান স্বপন নায়কের গ্রেপ্তারির প্রতিবাদে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। মঙ্গলবার মিছিল, বুধবার মামলা। প্রশাসনের অস্বস্তি বাড়িয়ে বৃহস্পতিবার 11 জনই জামিন পেলেন। পুরপ্রধানকে কেন্দ্র করে পুরোদস্তুর নাটক এগরায়। এক বিতর্ক মিটতে না মিটতেই নতুন বিতর্ক। স্বপন নায়কের সমর্থনে এগরাতে নাগরিক সমাজ পথে নেমেছিল, আর সেই রাজপথে নামাটা হয়তো কারোর ভালো লাগেনি। প্রশাসনের পক্ষ থেকে 11 জনের বিরুদ্ধে কিন্তু হাইওয়ে অ্যাক্টে মামলা করা হয়েছে। শান্তিপূর্ণ মিছিল করেছিল, তাতে ওদেরকে হাইওয়ে অ্যাক্টের কেস দিয়ে এফআইআর করে স্টার্ট করেছে ওদের এগেনস্টে। ওদেরকে আজকে আমরা সারেন্ডার করেছি, জামিন করা। এখন তো দেখা যাচ্ছে পুলিশ অ্যাক্টিভ ভূমিকা নিয়ে নিয়েছে। মঙ্গলবার মিছিলে যারা ছিলেন তাদের দাবি ফাঁসানোর চেষ্টা হচ্ছে পুরপ্রধানকে। ওখানে কোনো দুর্নীতি নেই। আমি নিজে সমস্ত পেপারস দেখেছি। কিছু কিছু ব্যক্তির স্বার্থ চরিতার্থ করার স্বার্থে ওনাকে আজকে হাজত খাটতে হচ্ছে। মিছিল করায় জাতীয় সড়ক আইনে 11 জনের বিরুদ্ধে মামলা হয়। যাদের বিরুদ্ধে মামলা তাদের একাংশের দাবি জমায়েতে না থেকেও ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এতে তৃণমূলেরই হাত দেখছেন বিক্ষোভকারী থেকে বিরোধীরা। শাসক দল অবশ্য আইন দেখাচ্ছে। আমি তো সেদিন এগরাতে আমার নিজস্ব কাজে উপস্থিত ছিলাম। আমি না ছিলাম মিছিলে, না ছিলাম মিটিংয়ে, না ছিলাম স্ট্রিট কর্নারে, তাতেই তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস তো ভয় পাচ্ছে। তাহলে সরকারি সম্পত্তি তছরূপ করলে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে। আইনের প্রতি সকলের আস্থা ভরসা বিশ্বাস রয়েছে। যাকে ঘিরে এত বিতর্ক সেই স্বপন নায়ক অবশ্য কৌশলী অবস্থান নিয়েছেন। স্বপনদা কি দল পরিবর্তন করবেন নাকি? স্বপনকে হাত করা পড়াতে তৃণমূল নেতাদের গণ ইস্তফা দেখেছে এগরা। এবার মিছিল হতেই মামলা এবং সববারই জামিন। সব মিলিয়ে এগরায় বাগড়া থামছে না। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের বিরোধীদের সঙ্গে কংগ্রেসও গোষ্ঠীকন্দল নিয়ে রাজ্যের শাসক দলকে বারবার কটাক্ষ করে। আলিপুরদুয়ার সেদিকে নজর রাখলে বিষয়টা আরো স্পষ্ট হয়। দেখুন, জেলা সভাপতির নেতৃত্বে যে গাড়িগুলো এসছে সেই গাড়ির মধ্যে প্রায় 4 ফুট থেকে 4.5 ফুট হাইট বাঁশ, ব্যানারের জন্যও না, যেগুলো ফ্ল্যাগ ঢোকানোর জন্য না, এটা দিয়ে এরা মারপিটের উদ্দেশ্যেই এরা বাসে আনা হয়েছে এখানে। আলিপুরদুয়ারে প্রদেশ কংগ্রেস সভাপতির দলীয় সভা, ছোট্ট ছিমছাম অনুষ্ঠান, কিন্তু সেখানে এমন গরম গরম কথাবার্তা কেন? অভিযোগ, বর্তমান জেলা সভাপতি অনুষ্ঠানে ডাকেননি প্রাক্তন জেলা সভাপতির গোষ্ঠীকে। নিমন্ত্রণ না হয় নাই বা থাকলো, কিন্তু তা বলে বিনা নিমন্ত্রণে এলে বাঁশ। কর্মী সভা হচ্ছে, সেটা আমাদের যারা কর্মীরা, অধিকাংশ আমাদের জেলার কর্মীরা জানে না। সেই কর্মীরা আজকে এসছে জানতে যে আমরা কেন জানি না, যে জেলার দায়িত্বে যে আছে তিনি কেন আমাদেরকে জানালো না। প্রদেশ সভাপতি যদিও বিষয়টিকে গুরুত্ব দিতেই নারাজ। রাজ্যের দুই রাজনৈতিক ফুল যখন খোঁচা দিয়ে বলে কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হয়, তখন দলের মধ্যে গোষ্ঠীকন্দলের আজ কি আদপে খবর? রান্নাঘরে বাড়িতে যদি রান্না হয়, বাসনপত্রের আওয়াজ আসে, তাহলে বুঝতে হবে ভালো হচ্ছে, খাবার তৈরি হচ্ছে। আর যদি দেখা যায় সেদ্ধ ভাত তৈরি হচ্ছে, তাহলে কোনো আওয়াজ আসবে না। রাজ্যে একমাত্র সাংসদ, বিধায়কের ভাড়ার শূন্য। ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রাজ্যের কংগ্রেস, কিন্তু এমন সময় কাঁচা বাঁশের আমদানি কামব্যাকের যুদ্ধে কাঁটা হয়ে উঠবে না তো? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা।